প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় চোখের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম 1977 সালের এপ্রিল মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের চক্ষু বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং এমটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, চোখের সমস্যা নানাবিধ কারণেই এই সমস্যা হয়ে থাকে। আমি যদি অনুষ্ঠানের শুরুতে একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি, সেটি হচ্ছে চোখের সমস্যাগুলো কি কি? চোখের কমন যেটা আমাদের সমস্যা হলো কম দেখা, এটা মেইন। এছাড়া আমরা আজকাল তো ডিভাইসের জামানা, সেখানে দেখা যায় কম দেখার সাথে সাথে আমাদের ড্রাই আই বা ব্লিঙ্কিং হয়, বার্নিং বা আই স্ট্রেনিং, এটা একটা হচ্ছে। এছাড়া আমাদের চালসে যারা দেখা যাচ্ছে সবই ভালো দেখে, ডাক্তার সাহেব কাছে এখন একটু আমাকে মোবাইল দেখা বা সাইন করতে সমস্যা হচ্ছে, এটা একটা সমস্যা। মাইগ্রেনের একটা সমস্যা যেটা আমাদের চোখের ক্ষেত্রে হয়ে থাকে। ক্যাটারেক্টের সমস্যা, আবার ডায়াবেটিক পেশেন্টদেরকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা আলটিমেটলি দৃষ্টিশক্তি যায়। আরেকটা মেজর সমস্যা গ্লুকোমাদের, বিশেষ করে অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হলো তার চোখ রেডনেস হয়ে যায়, ওয়াটারিং, ফটোফোবিয়া বা গ্লেয়ার, আই পেন, আই এক হচ্ছে। তো এই সমস্যাগুলোই আসলে আমরা হাইলাইট করি। আর লাস্টলি এই কিছুদিন আগেও যেমন আমাদের কিছু ইস্যুস ছিল এই নির্বাচনের, বা এই যেটা হয় যে কাঁদানে গ্যাস বা কেমিক্যাল ইনজুরি, সেটাও কিন্তু একটা সমস্যা। এটার আর্লি চিকিৎসাটাও কিন্তু আমাদের ডে বাই ডে আমাদেরকে অ্যাওয়ারনেস থেকে জানতে হবে, কারণ এটা ইটস ইমার্জেন্সি। চোখের সমস্যার একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ থাকে? প্রথমত চোখে দেখে না, সেটা দূরের দৃষ্টি হতে পারে, কাছের। তার একটু ওয়াটারিং হতে পারে, আই স্ট্রেনিং, চোখ ব্যথা, তার কপালে দেখা দিন শেষে তার কপাল ব্যথা করছে, মাথা ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, তারপর রোদে একটু ফটোফোবিয়া হচ্ছে, এই জিনিসগুলো, এবং সেই সাথে সাথে তার হেডেকও হচ্ছে। এগুলো কমন প্রবলেম নিয়ে পেশেন্টরা আসে। অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে আঘাতজনিত ত্রুটি রয়েছে, সেটি আসলে কেমন হয়ে থাকে, কি করণীয়? আমরা তো অহরহ কেউ ফুটবল খেলতে, ক্রিকেট, আবার এখন আমাদের শীতকাল চলে আসছে, আমরা ব্যাডমিন্টন খেলি অহরহ, কর্কের একটা বাড়ি চলে আসছে চোখে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের কর্নিয়া রাপচার হতে পারে, গ্লোব রাপচার হতে পারে, লিডে এখানে ল্যাসারেটেড ওন হতে পারে। এছাড়া খুব জোরে যদি বল বা টেনিস বা ক্রিকেট বল আসে, আমাদের রেটিনা ডিটাচমেন্ট ছিঁড়ে যেতে পারে। তো এই জিনিসগুলো হতে পারে। বা আমরা কাঁদানে গ্যাস থেকে হয়, বা কেমিক্যালস, বা ঘরে আমরা তো সবাই একটু পরিষ্কার হারপিক দিয়ে শুরু করে যাই হোক, এই কেমিক্যালসগুলো যদি চোখে যদি লাগে, বা আমরা যেমন হাসপাতালে কোনো প্রসিডিউর করে আমরা একটু হেক্সিসল দিয়ে আমরা ধুই, তো সেগুলো যদি আমাদের চোখে আসে, বা অপারেশন করার সময় যদি আমাদেরকে প্রোভিসেপটা খুব চোখে চলে আসে, তো এই জিনিসগুলো কিন্তু খুব সিভিয়ার। এগুলো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট না করলে কিন্তু চোখের কর্নিয়াতে সিভিয়ার এফেক্ট করতে পারে এবং আমাদের দৃষ্টিশক্তিকে হ্যাম্পার করতে পারে। সেগুলো কি আসলে একেবারে খালি চোখেই দেখা যায় না পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়? খালি চোখে কিছু কিছু জিনিস দেখা যায়, যেমন ব্লিডিং বা আপনার ব্ল্যাক আই হয়ে গেল দেখা যাচ্ছে, কর্নিয়ার এখানে ছিঁড়ে গেল, এখানে একটা স্পট সাদা হচ্ছে, কিন্তু আইডিয়াল হচ্ছে তাকে স্লিট ল্যাম্পে দেখানো। কাজে যেখানেই যদি কোনো দূরে থাকে বা কোথাও থাকে, আগে কেমিক্যালস বা কিছু পড়ে গেলে ম্যানেজমেন্টও আমি এখানে একটু ট্যাগ করে দিচ্ছি, থোরলি ওয়াশ দিতে হবে। যদি পারা যায় টেপ ওয়াটার না দিয়ে খাবার পানি বা ফিল্টার ওয়াটার দিলে তাহলে কি স্টেরাইল বা স্যালাইন পানি। আর যদি না করি, আমরা যদি আশেপাশে কোনো পানিও থাকে আমাকে ওয়াশ করে নিতে হবে। সেক্ষেত্রে করে কোনো একটা ব্যান্ডেজ বা কিছু করে চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে। তখন আমরা যদি ভীষণ দেখতে পারি দেখে, বা বাকি ফার্দার চিকিৎসাগুলো আমরা মেশিনে বা স্লিট ল্যাম্প এক্সাম, রেটিনা দেখতে গেলে আমরা ইনডাইরেক্ট অপথলমোস্কোপের মাধ্যমে দেখে ওগুলাকে স্পেসিফিক চিকিৎসা দিই। চোখে কেমিক্যাল ইনজুরি এমন হয়ে থাকে, এবং সেটি হলে কি করণীয়? কেমিক্যাল দুই ধরনের হয়ে থাকে সাধারণত, অ্যালকালি বা আপনার অ্যাসিড বেস। তো এই জিনিসগুলো দেখা যায় যে অ্যালকালিটা বেশি র্যাপিডলি পেনিট্রেশনের ভয় থাকে, সেটা থোরলি ওয়াশ করা হোক, নাহলে দেখো তার সিভিয়ার ব্লাডিং অফ ভিশন, তার সাথে আই এক, রেডনেস, ফটোফোবিয়া হবে এবং প্রচুর ব্যথা হবে, দৃষ্টিশক্তি কমে যাবে। তো সেই ক্ষেত্রে এই পেশেন্টদেরকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হবে, থোরলি ওয়াশ দেওয়া, তা দেখা কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ, কারণ ওখানে গিয়ে একটা মিস ম্যানেজমেন্ট হয়। একটা ডিসপেন্সারিতে গেল, গিয়ে বললো ডিসপেন্সারির একটু কম্পাউন্ডার সে একটা ওষুধ স্টেরয়েড, কারণ সে ভাবলো লাল বা পানি স্টেরয়েড ম্যাজিকের মতো কাজ করে। কিন্তু তার যদি কর্নিয়া রাপচার হয় বা তার অ্যাব্রেশন থাকে, তাহলে কিন্তু এটা কন্ট্রা ইন্ডিকেটেড, দেওয়া যাবে না। সেইটা যদি ভুল করে, বা অনেক সময় দেখা যায় এখন তো খুব মোবাইলে আমাকে আমারই পরিচিত কোনো আত্মীয় যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়, ফোন দিয়ে বলো ডাক্তার সাহেব এই এই সমস্যা, কিন্তু ওভার টেলিফোনে কিন্তু এগুলো না দেখে দেওয়া যায় না। তো
তো বেসিক হলে সিম্পল একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে প্যাড ব্যান্ডেজ থ্রোলি ওয়াশ করা, চিকিৎসকের কাছে আসা। আমি স্লিট ল্যাম্পে দেখে যদি মনে করি কর্নিয়া ভালো আছে ইনটেক, সেই ক্ষেত্রে স্টেরয়েড দেওয়া গেলে ওকে দিব। বা কর্নিয়া যদি রাপচার হয় রিপেয়ার করা যায়, গ্লোব রাপচার হলে চিকিৎসা আছে, ব্লিডিং হলে অ্যান্টিভিজিএ ইঞ্জেকশন দিয়ে আমরা রেটিনার ব্লিডিংগুলো দূর করতে পারি। তো প্রাইমারি স্টেজে আপনাকে থোরো ওয়াশ, একটা সিম্পল অ্যান্টিবায়োটিক যদি দিতেই চান দিয়ে, বা একটা ড্রপ দিয়ে, বা একটা ওয়েনমেন্ট দিয়ে প্যাড ব্যান্ডেজ করে ডাক্তারের চক্ষু বিশেষজ্ঞের চলে আসে, এটা হলো মেইন চিকিৎসা। আর জিনিসগুলো হচ্ছে যে প্রোফাইলেটিভ, যখন আমরা কোনো কাজ করি বা কিছু করি একটু প্রিকশন নিয়ে কাজ করা, চোখের কাছে আসতে না পারে বা একটু লেভেলিং করে দেওয়া যে এই জিনিসটা এই জিনিস আছে, বিশেষ করে বাচ্চাদের অহরহ হয় এই জিনিসগুলো, তো ওগুলো একটু লেভেলিং করে প্রোফাইল একটিভ হিসেবে খেয়াল রাখাই ভালো। নিশ্চয়ই। আরেকটি বিষয় বলছিলেন যে ড্রাই আই, জি, সেটি আসলে কেন হচ্ছে? ড্রাই এর ফার্স্ট এখন কমোস্ট হচ্ছে আমাদের ডিভাইস ডিপেন্ডেন্ট লাইফ। আমরা এটা জানতে দিনের সাথে সাথে আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে, আমাদের কম্পিউটার, মোবাইল, এই যে আমরা ডাক্তাররাও প্রেসক্রিপশন করি, আমাদের ল্যাপটপ লাগেই, দেখি কাজ করি, বা এখন সারা হয়ও না কাজ করি। তো সেই ক্ষেত্রে ড্রাই আই কিন্তু ওয়ান টাইপ, যে চোখ দিয়ে পানি পড়ে, এটা ওয়ান টাইপ অফ ড্রাই আই। মানে হচ্ছে আমাদের স্ক্রিনে আমরা তাকিয়ে থাকতে থাকতে আমাদের কিন্তু ব্লিঙ্কিংটা কম হয়, তো আমাদের স্যাক থেকে পানিটা আসে না, শুকিয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু টিয়ার ফিল্মটা একটু ঠিক থাকার কথা, তো ওইটা দেখা যায় লিপিড লেয়ারটা ভেঙে গিয়ে আমাদের চোখটাকে ওয়াটারিং করে, কারো কারো টানে একেবারে শুকিয়ে যায়। এটাই হলো ড্রাই আই, যার মেইন কারণ হচ্ছে স্ক্রিন জিনিস। আর আরেকটা কারণে হয়, যেটা এজিং প্রসেসে বয়সদেরকে ক্ষেত্রে দেখা যাচ্ছে নেত্রনালী কোনো ইস্যুস থাকলো তাদেরকে আলাদা ইস্যুস থাকে, বা কর্নিয়া আনহেলদি তাদের হচ্ছে। কিন্তু স্ক্রিন ডিপেন্ডেন্ট লাইফটাই ড্রাই আই, যেটা আমাদের একটা আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে আমরা রিমুভ করতে পারি। প্লাস প্রোফাইল অ্যাক্টিভিটি যদি করতে চাই, আমাদেরকে একটা এক্সারসাইজ মেনে চলা উচিত, 20-20-20। মানে 20 মিনিট আমি কাজ করে 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে দেখব, একটু ব্রেক দেওয়া। রাতে অল্প আলোতে না দেখা, আমরা স্ক্রল রাতেবেলা করি, আমরা মনে করি যেন ব্যাকগ্রাউন্ড লাইটটা বন্ধ করে, তা না, ওইটা আরও খারাপ ক্ষতি করে। আমাদের স্ক্রিনের লাইট, ব্যাকগ্রাউন্ড লাইটটা একই রকম ইকুইব্যালেন্স থাকা উচিত, এবং একটু গ্যাপ দিয়ে কাজ করা উচিত। আর আরেকটা হলো, খুব বেশি ড্রাই হলে আপনাকে আর্টিফিশিয়াল টিয়ারের সাথে সাথে, বা যাদের একটু পাওয়ার লাগে, আমরা একটু গ্লাসে একটু প্রোটেকশন দিয়ে দিই, ইউভি অ্যান্টি রিফ্লেকশন, বা ড্রাই স্ক্রিনে যেমন ব্লু লাইটটা আমাদের ক্ষতি করে, ব্লু গার্ড হিসেবে একটা কিছু লাইট থাকে, তো এগুলো দিয়ে প্রোফাইল অ্যাক্টিভ হিসেবেও ড্রাই আইটাকে আমরা ম্যানেজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটাকেও যেন অতিরিক্ত এডিকশন না হয় ডিভাইসের, এটা হলো শেষ কথা। সেক্ষেত্রে আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবে এই ড্রাই আই যাদের সমস্যা রয়েছে? প্রথমত স্ক্রিন দিয়ে প্রোফাইল অ্যাক্টিভ হিসেবে বলে দিলাম, তারপরও যদি দেখা যায় তার দিন শেষে একটু পরপরই তার খুব চোখ টানে, তাকাতে পারছে না, দিন শেষে খুব টায়ার্ড লাগে, সকালে ঘুম থেকে উঠে চোখ খুলতে পারছে না, কোনো ডিসচার্জ নাই, কিন্তু খুলতে আপনাকে জোর করে খুলতে হচ্ছে শুকনো অবস্থায়, প্লাস বারবার তার পানি দিতে হচ্ছে, পানি দিলে একটু ভালো লাগে, চোখ ব্লিঙ্কিং হচ্ছে, একটু ঘন ঘন ব্লিঙ্ক হচ্ছে, এবং তার দৃষ্টিশক্তিও ড্রাই আইতে কিন্তু কমে যায়, সেটা হচ্ছে ঘন ঘন পাওয়ার চেঞ্জ হচ্ছে, এবং রোদে গেল বা আলোটা সহ্য করতে পারছে না, এই সিমটমগুলো দেখে আমাকে বুঝতে হবে, তখন ডাক্তারের কাছে আসতে হবে। ড্রাই আই দেখি বিভিন্ন ক্যাটাগরি, এখন বাজারে অনেক ড্রাই আই ওষুধ আসে, সব কিছু কাজ করবে না, কিছু প্রিজারভেটিভ ফ্রি ওষুধ আছে, ওগুলো দিলে ভালো কাজ করে, তার সাথে একটু পাওয়ারের সাথে আমার প্রোফাইল একটি প্রোটেকশন দিলাম, তো সেই এই ক্ষেত্রে ডাক্তারের কাছে আসতে হবে। আপনাদের কাছে আসবার পর চিকিৎসা পদ্ধতি কি কি দিয়ে থাকেন? প্রথমত আমরা একটু ভিশনটা দেখে নিই, তার ভিশনে দেখা যায় ম্যাক্সিমাম এই পেশেন্টগুলোকে একটু কিছুটা হলেও রিফ্র্যাক্টিভ ইরোড থাকে, পাওয়ারটা আমরা একটু দিয়ে নিই। তারপরে স্লিট ল্যাম্পে দেখে, আর খুব বেশি সিভিয়ার ড্রাই হলে আমাদেরকে কিন্তু কিছু টেস্টের মধ্যে শিরমার টেস্ট করে, যদি দেখে সিভিয়ার ড্রাই আই, ওই টেস্টটা আমরা করে নিই। এটা ওপিডিতে করা যায়, কোনো টেস্ট কিছু না, আমাদের স্ট্রিপের মাধ্যমে করি শিরমার টেস্ট। দেখার পরে তার সাথে সাথে আমরা একটু রেটিনাটা একটু দেখে দিই, ভিতরের কর্নিয়ার সাথে সাথে রেটিনার কোনো ইস্যুস আছে কিনা, কারণ 40 বা 35 হলে আমরা গ্লুকোমাটা মাথায় রাখি, আর যেটা ডায়াবেটিক পেশেন্ট হলে রেটিনোপ্যাথির কাজে, ওই জিনিসগুলো করে আমরা একটা সিম্পল একটা আর্টিফিশিয়াল ড্রপ প্লাস গ্লাসটা একটু ইউভি বা ব্লু গার্ড জাতীয় একটা চশমা দিয়ে দিই, আর তার লাইফস্টাইলের কারণে কীভাবে মেনটেন করতে হবে সেগুলো একটু বলে দিই। স্যার, গ্লুকোমা যেটি আসলে অনেকে জানেই না, হঠাৎ করেই দেখা যাচ্ছে চিকিৎসকের কাছে আসবার পর ধরা পড়ছে, গ্লুকোমাতে আসলে কি হয়ে থাকে মূলত? প্রথমত গ্লুকোমা হচ্ছে এমন একটা রোগ যেখানে নাকি আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশার নর্মাল, আগে যেমন বলতো বেশি থাকলে তা না, নর্মাল টেন্সিভ গ্লুকোমা আছে, নর্মাল বা ম্যাক্সিমাম সময় বেশি থাকার কারণে আমাদের চোখের যে স্নায়ু বা অপটিক নার্ভটার যে ড্যামেজ হয় বা শুকিয়ে যায়, এবং তার কারণে যে আমাদের দৃষ্টিশক্তি আস্তে আস্তে টানেল ভিশন বা কনস্ট্রিক্ট হয়, সেটা ব্যথা উইথ পেইন অর উইদাউট পেইন হিসেবে হয়, তাকে আমরা গ্লুকোমা বলে থাকি। তো এটার ফার্স্ট জিনিস হচ্ছে গ্লুকোমা হচ্ছে ফ্যামিলি একটা হিস্ট্রি থাকবে, কাজে গ্লুকোমাটা যদি কারো বাবার ফ্যামিলিতে বা মার ফ্যামিলিতে থাকে, তাহলে তাকে অবশ্যই 35 এজ লেটার আফটার 35 এজ তাকে গ্লুকোমা স্ক্রিনিং করতে হবে। আচ্ছা। আর অনেকে দেখা যায় বাবা মা আগে হয়তো জানেও না বা ছিলও না, এরকম হলেও আমাদের এই সাবকন্টিনেন্টে 35 এজ প্লাস হলেই গ্লুকোমার স্ক্রিনিং করতে হবে, কারণ এই গ্লুকোমার
সব কিন্তু আপনার সিমটম দিয়ে ধরা যাবে না, সাইলেন্ট ব্লাইন্ডনেসের দিকে যেতে পারে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা হলে। আমরা কিন্তু গ্লোকোমা বুঝতে পারি, পেশেন্ট আমাদের কাছে তখনই আসে যখন অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, মানে অ্যাঙ্গেলটা একটু ন্যারো থাকে, তখনই দেখা যায় হঠাৎ করে প্রেশার বেড়ে যায়, চোখ লাল হয়, আলোর গ্লেয়ার লাগে, সিভিয়ার হেডেক অ্যান্ড উইথ আই এক হয়, বমি হয়, তখন সে ডাক্তারের কাছে আসে। কিন্তু ওপেন অ্যাঙ্গেল কিন্তু সাইনাল ব্লাইন্ডনেস, এটা আপনাকে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে তো আসলো, না হলেও 35+ হলেই বছরে একবার চোখ যখন দেখা হবে তার সাথে একটু গ্লোকোমা স্ক্রিনিং করে নিতে হয়। কারণ এই জিনিসগুলো দেখা যায় তার অপটিক নার্ভটা সিটি রেশিও বলি, কার্ভডিক রেশিও আস্তে আস্তে বেড়ে গিয়ে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমায় তার দেখার ব্যাপ্তি আস্তে আস্তে কমিয়ে দেয়, কিন্তু সে বুঝতেই পারে না। বুঝতে পারে কখন? যখন একবারে এন্ড স্টেজে এসে। আর সেই ক্ষেত্রে দেখা যায় যদি অনেকে আসে যে খুব মানে সচেতন হলে তার ফিলটা দেখা যায় অনেক সময় সে ড্রাইভিং করার সময় বোঝা যায় না, এক সাইডে সে দেখতে পাচ্ছে না বা হাঁটতে গেলে ধাক্কা খাচ্ছে, তখন সে আমাদের কাছে আসে। কিন্তু এটাও কিন্তু একটু অ্যাডভান্স স্টেজে চলে আসার পরে আসে। কাজে গ্লুকোমাতে আপনাকে বুঝতে হবে যে 35+ বা যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অবশ্যই একটু স্ক্রিনিং করা। আর সাইনের ক্ষেত্রে বা সিমটমের ক্ষেত্রে যদি তার সাইড ভিশন একটু কমে যায়, সন্ধ্যার পরে একটু লাল লাল লাগে, চোখ ব্যথা করে, ফটোফোবিয়া হয় বা একটু আলোর গ্লেয়ার লাগে, তখনও ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ এগুলো একটা গ্লুকোমার সিমটম। তার থেকে আমরা সাইন তো আমি দেখে বলবো আর কি। এই আর অ্যাঙ্গেল ক্লোজার হলে তো আমি বললাম তার নিজেই সে রোগী হার্ট অ্যাটাকের মতো যেমন সিভিয়ার, সেও বুঝতে পারবে যে তার মাথা ব্যথা, চোখ ব্যথা, বমি হচ্ছে, তাকাতে পারছে না, সিভিয়ার, ওগুলো আমরা বুঝতে পারি। গ্লুকোমা হলেই কি অপারেশনের প্রয়োজন হয়? না, এটা একদম সত্য না। প্রথমত এখানেও ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো আমাদেরকে গ্লুকোমার জন্য স্ক্রিনিং করতে হবে। তাকে প্রথমে কিন্তু কিছু টেস্ট বছরে একবার করে নিই, যেমন একটা হলো ফিল্ড টেস্ট। গ্লুকোমা যদি আমরা সাসপেক্ট বলি, ভিজুয়াল ফিল্ড টেস্ট বলি, যে সোজা একটু তাকাচ্ছে পয়েন্টে, চারপাশ থেকে তারার মতো আলো আসবে, উনি হাতে একটা বাটন সুইচ থাকবে, বাটন চাপ দিবে, তো এটা দেখে আমরা তার কিন্তু দেখার ব্যাপ্তি বা অ্যাঙ্গেল বা ফিলটা দেখি যে ভালো আছে কিনা। সেটা যদি ভালো থাকে, তার চোখের প্রেশার যদি আমাদের 11 থেকে 21, তার যদি 16, 17, 18 বা 22 টেস্ট থাকে, এরকম থাকলেও বা একটু বেশি থাকলেও আমরা একটা সিম্পল একটা ড্রপ দিয়ে, অ্যান্টি গ্লুকোমা ড্রপ দিয়ে তাকে ভালো রাখতে পারি। ফিল ভালো থাকলে কিছুই দিলাম না, কিন্তু যদি দেখি যে আপনার সিটি রেশিও বেশি, প্রেশার একটু বেশি থাকে, তাহলে তাকে আমরা একটা অ্যান্টি গ্লুকোমা ড্রপ দিলে অনেক ভালো থাকবে। বছরে খালি 3 থেকে 4 বার ফলো আপ, বছরে একবার টেস্ট করা, এইভাবে। তারপরে যদি দেখলাম একটা ড্রপে ভালো না হলো, ফিল্ডে কিছু চেঞ্জ, আরেকটা ড্রপ, 2টা ড্রপে না হলে 3টা, এইভাবে অনেক বছর ভালো রাখা যায়। অর্থাৎ গ্লুকোমা হলেই যে অপারেশন সেটা আসলে সত্য না। আবার এই ড্রপে কাজ না করলে পরবর্তী ম্যানেজমেন্ট হচ্ছে লেজার, ছোট্ট আমরা একটু পিআই করে দিই। লেজারে কাজ না হলো যখন একবারে টানের কনস্টিক হয়ে যায়, তখন এন্ড স্টেজে, যেটা থেকে 15 থেকে 20 বছর পরে ট্রাবেকুলোটমি অপারেশন গ্লুকোমার কাজে এন্ড স্টেজে হলেই অপারেশন, একদমই মিথ্যে কথা। চোখের সমস্যার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চোখের সমস্যা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চোখ ভালো রাখতে খাবারের ভূমিকা। চোখের দৃষ্টিশক্তি বা চোখটাকে সুন্দর রাখতে বা যে কোনো রোগ মুক্ত থাকতে আমাদের প্রতিদিন কিছু কিছু নিয়ম করে খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন সুষম খাবার তার ডায়েটে থাকতে হবে, মানে খাদ্যের 6টি গ্রুপ তার খাদ্যে বিদ্যমান থাকতে হবে। পাশাপাশি চোখের জন্য স্পেশালি যে খাবারগুলো আমরা বলে থাকি যে পুষ্টিকর এবং ভালো, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং এছাড়াও ওমেগা 3, ওমেগা 6, পাশাপাশি লুটেইন এবং গামা লিনোলেনিক অ্যাসিড। আমরা যে খাবারের মধ্যে পাচ্ছি এই পুষ্টিগুলো, সেগুলোই মূলত আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে বা চোখটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ আসলে একটি স্ট্রং আমাদের ভিটামিন, যেটা কিন্তু আমাদের বডিতে অনেকগুলো উপকার বয়ে নিয়ে আসে, পাশাপাশি চোখের জন্য বিশেষ উপকারী। মূলত আমরা ভিটামিন এটা পেয়ে থাকি হলুদ এবং লাল জাতীয় যে সবজি এবং ফলগুলো আমরা পাচ্ছি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, এছাড়াও ফলের মধ্যে রয়েছে কলা, আম, এই জাতীয় খাবারে কিন্তু আমাদের মোটামুটি ভিটামিন এ পাওয়া যায়। পাশাপাশি বিটা ক্যারোটিন আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু কিছু কিছু মাছ এবং সবজির মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এর পাশাপাশি কিন্তু আমরা যেগুলোর নাম বলেছি ভিটামিন সি এবং ভিটামিন ই, এগুলোর উৎস হলো গাঢ় সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি। আমাদের টক জাতীয় যে ফলগুলো রয়েছে, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, এই জাতীয় ফল থেকেও কিন্তু আমরা অনেক বেশি ভিটামিন সি পেয়ে থাকি। এবং ভিটামিন ই এর আমরা কিন্তু সোর্স আমরা জানি যে যে কোনো ধরনের তেল জাতীয় খাবার থেকে, যেমন আমরা ফ্লাক্সিড অয়েল,
সয়াবিন অয়েল বা আমাদের যে কোনো ধরনের যে অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি খাবারে, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ইটা পেয়ে থাকি। পাশাপাশি বাদামও কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি। এছাড়াও কিন্তু আমরা যেটা বলছি ওমেগা 3 ওমেগা 6, এটাও কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখটাকে সুন্দর রোগমুক্ত রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, আপনার অলিভ অয়েল, ফ্ল্যাক্সিড এই জাতীয় খাবারে এবং এছাড়াও কিন্তু বাদামের মধ্যেও কিন্তু আমরা ওমেগা 3 এবং ওমেগা 6টা পেয়ে থাকি। এগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। মোট কথা, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে আমাদের কিছু কিছু খাবার স্পেসিফিক, যেমন প্রতিদিন হলুদ এবং লাল যে সবজি এবং ফলগুলো রয়েছে এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আমাদের বাদামটা প্রতিদিন গ্রহণ করতে হবে। খাবারে যে তেলটা ব্যবহার করছি সেই তেলটি আমাদের ফর্টিফাইড কিনা, ভিটামিন এ ই যুক্ত কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের সিড রয়েছে, এবং ফ্ল্যাক্স সিড, তারপরে আপনার চিয়া সিড, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা বা চোখটাকে ভালো রাখার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের চোখটা সুন্দর থাকবে এবং নীরব থাকবে। অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে হাত দিয়ে চোখ চুলকাচ্ছে, এতে আসলে চোখের কোনো ক্ষতি হয় কিনা, কি করণীয়? হাত দিয়ে চোখ চুলকানো এটা খুবই একটা ব্যাড ম্যানার্সও, আবার একটু ইনফেকশনের একটা ইনভাইট করে। কারণ আমরা অহরহ কাজ করি, এখানে ধরি আমাদের হাতে কিন্তু একটু ইনফেকশন থেকেই থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে নেত্রনালীর যে পাংটামগুলো ওখান দিয়ে কিন্তু ইনফেকশন ভিতরে চলে যায়, গিয়ে আমাদের কমন একটা কমপ্লেন হয় ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। তখন সিভিয়ার আপনাকে ডিসচার্জ হয়, রেডনেস হয়, ওয়াটারিং। এছাড়া আরেকটা হচ্ছে আমাকে এভাবে করে করে আমি কিন্তু চোখের লিড গ্ল্যান্ডও কিন্তু আমরা ইনফেকশন করে ফেলি। ওইখানে আমরা যেটা স্টাই বলি, অঞ্জলি, এছাড়া ক্যালাজিয়ন যেটা আমাদের ইন্টারনাল হর্ডিওলাম বলি, ওগুলোতে কিন্তু প্রচুর ব্যথা হয়। থার্ডলি হচ্ছে আমাদেরকে এইভাবে করতে করতে আমাদের চোখের কিন্তু দেখার ক্ষেত্রে ইনফেকশন যখন হয় তখন অটোমেটিক আমাকে পানি পড়ে পাওয়ার চেঞ্জ হয়। কাজে এই হাতের দিয়ে আপনাকে পরিষ্কার না করে বা টিস্যু ইউজ না করে খালি হাতে আপনাকে চোখটা না ধরাই ভালো, কারণ ইনফেকশনটাকে ইনভাইট করে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চোখের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বাচ্চাদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। একটা ঋতু যখন পরিবর্তন হয় তখন তার কিছু রোগের সাথেও তাকে ফাইট করতে হয়। এই অনুসারে কিছু রোগ ব্যাধিও তার ভিতরে দেখা যায়। যেমন এখন শীতকালে তার ভিতরে কিছু রোগ দেখা যায়। যেমন প্রথমে যদি তার রোগের ভিতরে বলা হয় যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যে তার শ্বাস প্রশ্বাসের যে এটা নিউমোনিয়া। আরেকটা রোগ দেখা যায় যে ডায়রিয়া, এই শীতকালীন জনিত কিছু ডায়রিয়াও দেখা যায়। তারপরে যে বেবিগুলো যাদের অ্যাটোপিক প্রবলেম থাকে, অ্যালার্জিক প্রবলেম থাকে, তাদের অ্যালার্জিক প্রবলেমও সাধারণত দেখা যায়। যাদের অ্যাজমাটিক প্রবলেম থাকে তাদের অ্যাজমাটিক সমস্যা এই সময় দেখা যায়। কারণ এই সময় শীতের সাথে সাথে বায়ুমণ্ডলে যে উষ্ণতা বৃদ্ধি পায় এবং ধুলাবালির পরিমাণও বেশি থাকে, তার জন্য তাদের অ্যালার্জিক এবং অ্যাজমাটিক প্রবলেমও বেশি থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।